কথা সবাইকে বলি যে যারা 400, 450, 500 পাচ্ছে এরকম নম্বর পেলে আলটিমেটলি নিটে চান্স পাওয়া যাবে না, কিন্তু তার একটা জলজান্ত ব্যতিক্রম সামনে বসে আছে যে সারা জীবন 400 পেয়ে গেছে কিন্তু ভুলও প্রমাণ করেছি। কিন্তু এটা শুনে আবার তোরা বেশি উত্তেজিত হয়ে যাস না, কারণ ও ব্যতিক্রম, এটাই ভাব, নিজেকেও ভাবিস না যে আমি 300 পেতে পেতে 650 পেয়ে যাবো। আপনি বলেছিলেন অফলাইন টেস্ট দিতে বাড়িতে বসে 2টো থেকে 5টা পর্যন্ত, ওএমআর এ টাইম দেখে একদম ওরকম ভাবে বসে আমি রেগুলার ওটা দিতাম, সেটা চেক করতাম বাড়িতে বসে কি ভুল হলো, কোনগুলো ভুল হলো কোনগুলো পারলাম না সেগুলো সব দেখতাম। তারপর যেগুলো ভুল হলো সেগুলো কোথায় ভুল হলো সেটা দেখতাম, যেগুলো পারলাম না সেটা কনসেপ্টটা দেখতাম, যদি না বুঝতে পারতাম ডাউট গ্রুপে জিজ্ঞাসা করতাম। এভাবে হতে হতে পরের দিন আবার দুপুর দুটো চলে আসে। তো আমার ক্লাসে তো নোট তুই লিখেছিস কখনো? মানে কত পাতার হতো, কত পাতার হয় রে? এক পাতার মধ্যে হয়ে যেত। মানে এক পাতায় কি একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়? ছি 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 ছি। আমার মতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি কেউ না রাখতে পারে তার কিছু হবে না। বুঝলাম। এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছিস, তার সঙ্গে তুই নিট ক্র্যাক করেছিস, তার সঙ্গে তুই কোথাও অফলাইনে পড়িসনি, তোর কোনো টিউশন ছিল না। এটা শুনে আমি স্টান্ড, আমি এটা তো বিশ্বাস করিনি, আমি এখনো বিশ্বাস পুরোপুরি যে করেছি তা নয়, কারণ অনেকে এরপরে হয়তো কমেন্টে লিখবে যে না না ও টিউশন নিশ্চয়ই নিত, নাহলে উচ্চ মাধ্যমিক কি করে 450 পেল। যে ওষুধ বমি কমায় সেই ওষুধের সাইড এফেক্ট কি জিজ্ঞেস, সেটাতেও বলেছে ভমিটিং, তো কারণ আর কিছু জানেই না তার বাইরে। বলবো যে এইচএস আর নিটটাকে আলাদাভাবে ভাবার কোনো দরকার নেই, একই জিনিস একই রকম ভাবে ভাবলে বেশি ইজি লাগবে। নমস্কার, আমি অর্কদীপ, ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে আর একটা আড্ডায় আমার সঙ্গে আজকে রয়েছে ঈশিতা। ঈশিতা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, ঈশিতা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এবং ঈশিতা এবছরই নিট কোয়ালিফাই করে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে যাবে এরকম একটা জায়গায়, এবং মেদিনীপুর মেডিকেল কলেজেই ও পড়বে। ওর বাড়ি যদিও ঝাড়গ্রাম, তবুও ঝাড়গ্রাম মেডিকেল কলেজে না পড়ে ও মেদিনীপুর মেডিকেল কলেজে চুজ করেছে, কারণ ওর ইচ্ছা ওর বাড়ি থেকে দূরে থাকার। সেটা কেন ইচ্ছা, কেন ও বাড়ি থেকে দূরে থাকতে চাইছে, সেগুলো সব শুনবো ওর থেকে আজকের এই আড্ডাতে। ওয়েলকাম ঈশিতা। প্রথমেই কনগ্রাচুলেশনস যে অ্যাটলিস্ট তুই অনেকগুলো মিথ ভেঙে দিয়েছিস। তুই বাংলা মিডিয়ামে পড়েছিস, তুই এবছরই উচ্চ মাধ্যমিক দিয়েছিস, তার সঙ্গে তুই নিট ক্র্যাক করেছিস, তার সঙ্গে তুই কোথাও অফলাইনে পড়িসনি, তোর কোনো টিউশন ছিল না। এটা শুনে আমি স্টান্ড, আমি এটা তো বিশ্বাস করিনি, আমি এখনও বিশ্বাস পুরোপুরি যে করেছি তা নয়, কারণ অনেকে এরপরে হয়তো কমেন্টে লিখবে যে না না ও টিউশন নিশ্চয়ই নিত, নাহলে উচ্চ মাধ্যমিকে কী করে 450 পেলো। তো টিউশন নেয়নি, অফলাইনে পড়েনি, কিছু পড়েনি, শুধু অনলাইনের ভরসায় ও এইচএস নিট সবই হয়ে গেছে কোয়ালিফাইড, এবং আমাদের স্বপ্নের সন্ধানের ছাত্রী। কেমন লাগছে এই মুহূর্তে সেটা আগে বল। খুব ভালো লাগছে। আমার তো প্রথমে নিজের বিশ্বাস হয়নি যে আমি এরকম পেয়ে গেলাম, এখন খুব ভালো লাগছে, বাড়িতেও সবাই খুব হ্যাপি। এই 2 বছরে তুই ভেবেছিস যে মানে নাকি, মানে যেন আমি আমার কথা বলি, যেহেতু আমিও 12-এর সাথে সাথেই এইটা ক্র্যাক করেছিলাম, অ্যাকচুয়ালি আমি কোনোদিন ভাবিনি অ্যাকচুয়ালি এই 2 বছরে যে পাবো না বা না পেলে কি হবে। অ্যাকচুয়ালি পড়তে পড়তে মানে ব্যাপারটা এরকম আর কি। তুই কি মানে ভাবতিস এরকম যে পাবোই এবছর, বা না আমার ড্রপ আমি নেবো না, আমি এবছরই পাবো, বা না পেলে ড্রপ, মানে তোর কি চিন্তা ভাবনা চলতে এই 2 বছরে? কিছুই ভাবিনি। আচ্ছা, পড়ে যাচ্ছি, আমার মনে হয়েছিল পেয়ে যাবো, প্রথম দিকে এরকম মনে হয়েছিল, মানে যখন ওই ইউনিট মেজারমেন্ট আর অ্যানিমাল কিংডম পড়ানো হয়, প্রথম দিকটা যখন পড়েছিলাম ওগুলো পড়ে লোকের সবাই তাই মনে হয় যে ইউনিট মেজারমেন্টের পরে, বা কিন্তু আমার না সেটা নয়, সেখানে আছে ও বলবে, সেটা হচ্ছে যে ইউনিট মেজারমেন্ট খুব ইজি, ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, ইউনিট ডাইমেনশন মনে হয় চ্যাপ্টারটার নাম, যাই হোক, বা প্রথমত মনে হয় ম্যাথামেটিক্যাল টুলস করায় লোকে। বায়োলজিরও প্রথম দিককার চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড খুব ইজি, বাট কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার কিন্তু ইজি নয়। কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার সব থেকে কঠিন চ্যাপ্টার। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার অফ দ্য কেমিস্ট্রি, আমার মনে হয় এটা। কিন্তু যখন আমরা ওই লিভিং ওয়ার্ল্ড পড়ি বা পড়ি, তখন আমরা ভাবি যে এমস দিল্লির নিচে কথা বলছি না আর কি। তো তুই প্রথম দিকে তাহলে ভাবতিস যে আমি পেয়েই যাবো, তারপরে কি হলো? পাবো কি পাবো না এরকমটা খুব একটা ভাবিনি, পড়ে গেছিলাম, পড়তে হবে পড়ে গেছিলাম। পড়ে গেছিলিস মানে পড়তে হবে, ওটা কোনো মতে ব্যাকলগ রাখা চলবে না, এরকম ভাবে পড়ে গেছি। কোন স্কুল 11-12-এ? লালগড় সারদামণি বালিকা বিদ্যালয়, মানে গার্লস স্কুল? গার্লস স্কুল, হ্যাঁ। সেটার জন্য কিন্তু দুঃখ মনে হচ্ছে? আচ্ছা, মানে আমার তো কোনোদিন কিছু মনেই হয়নি। আচ্ছা, তো তুই স্কুলে যেতিস তুই রেগুলার, নাকি শুধু প্র্যাকটিক্যালের দিন যেরকম লোকে করে? না, ওরকমই করতাম, শুধু প্র্যাকটিক্যালের দিন, বুঝলাম। আর তার বাইরে কি করতি তুই? তো তুই যে, মানে আমি স্টান্ড হয়ে যাচ্ছি একটা জিনিসে,
অবাক হয়ে যাচ্ছি, তুই টিউশন পড়িসনি না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে? আমি তো এটা শুনে খুব অবাক হচ্ছি। তো তোর বাড়িতেও কেউ বলেনি নাকি বাড়িতে তোর কথাই চলে? না, আমার কথা চলে বলতে আমি যদি এটা পড়ে সবটা বুঝতে পারি, হুম। আমার যদি কোনো আর কিছু দরকার না হয়, তখন আর কোনো অফলাইন টিউশনের তো কোনো প্রয়োজন নেই। বুঝলাম। 11-এর প্রথম দিকে অফলাইন টিউশন নিয়েছিলাম। আচ্ছা। তখন মনে হয়েছিল যে হয়তো বোর্ডসটা করার জন্য দরকার হতে পারে। হুম। তখন ওইটা একটা হেডেক লাগছিল। মানে তোকে এখানেও ক্লাস এখানেও হচ্ছে, যেতে হচ্ছে আবার। এটাও পড়ছি, এটা তো বুঝতে পারছি এখানে, কিন্তু তারপরে আবার ওইটা পড়তে হচ্ছিল। হুম। তো ওখানে আবার এত মোটা মোটা সব বইগুলো রয়েছে, আমি ওই বইও কোনোদিন পড়িনি। তারপর নোটস লেখানো বা সেটাও একটা ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, তো এটা তারপরে খুব চাপ লাগছিল, তখন মনে হলো ওটার তো কোনো দরকার নেই, ওটাতে এক্সট্রা করছি, হুম। এটাই তো যথেষ্ট। তারপর তুই একদিন বাড়িতে মা বাবাকে বললি আমি যাবো না, হ্যাঁ, মা বাবা মেনে নিল এক কথায়? আমি যাবো না, আমি বাড়িতেই পড়তাম। মানে বাড়িতেই tuition টিউশন? বাইরে পড়তে যেতাম আচ্ছা না, আচ্ছা, বাড়িতেই পড়াতে আসতাম। বাড়িতেই পড়ো। তারপর কি তাকে হঠাৎ করে বললি আর আসতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। তারা তো মন খারাপ হয়ে যাবে তাদের। মন খারাপ সারা অন্য জায়গায় যাবে। আচ্ছা, না আমি সেটাই বলছি যে বা তারা জিজ্ঞাসা করেনি যে, বা তারা কখনো বলতে চেষ্টা আমরা করেনি? বলেছিলাম যে এখন অনলাইনে করছি, যদি পরে কোনোদিনও দরকার হয় তখন ডাকবো, এখন আর করবো। এটা এটা কোন সময়, 11-এর কখন, মানে কোন টাইমে তুই ছেড়ে দিয়েছিলিস সব? 11-এর মাঝখান সময় মতো। ছেড়ে দিলি? তারপর থেকে তাহলে তো তারপরে তোর কাছে তো সময়ই সময়। তুই স্কুলে 3 দিন যেতিস, প্র্যাকটিক্যাল 3 দিন। কেমিস্ট্রিতে ছিল 11-ও, কেমিস্ট্রি 12-এর ফার্স্টে কেমিস্ট্রিতে ছিল। না, তাহলে তোর কাছে তো প্রচুর সময়, তোর কাছে টিউশন নেই, স্কুলে তুই 3 দিন যেতিস। কি করতিস সারাদিন, মানে বাড়িতে কি করতিস? পড়াশোনা করতিস শুধু? পড়াশোনা এমন নয় যে আমি খুব পড়তাম, সারাদিন তোকে পড়তাম। দেখে যেটা মনে হচ্ছে কিন্তু যে তুই মানে টিপিক্যাল, মানে যে একদম খুব পড়াশোনা সবসময় করিস এরকম তোকে দেখেও লাগছে না। তো আমি পড়ি না কোনোদিন, আমি খুব বেশি পড়তে আমার একদম পছন্দ নয়। হুম। একটু কম কম পড়ে যাতে একটু বেশি কিছু পাওয়া যায়, ওইটা হচ্ছে। টিপিক্যাল ফাঁকিবাজি যেটাকে আমরা বলি। ফিজিক্সে একটা এরকম আছে, আছে না? আমি ভুলে গেছি, তো আমাকে মনে করিয়ে দিস। যে কম ফোর্স দিলে তারপরে মানে ওই যে কনসেপ্টে গ্যারেজে গাড়ি তোলা হয়, দিকে অল্প ফোর্স লাগানো, দিকে এরিয়া, মনে হয় ভুলে গেছি আমি, F × A1 কিছু একটা থাকে, এটা আছে না? প্রেশার দিয়ে। প্রেশার দিয়ে, প্রেশারটা ওদিকে অনেক 100 গুণ প্রেশার বেড়ে যায়, হাইড্রোলিক প্রেস বা এরকম কিছু বলে, যার জন্য বেড়ে যায়। তো তুই সেরকম বিশ্বাসী আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে তুই টেকনিক খুঁজছিস যে অল্প পরে কি করে ব্যাপারটাকে ম্যানেজ করা যাবে। পড়তে খুব একটা পছন্দ নয়, কিন্তু লাস্টের দিকে তো বেশি পড়তেই বেশি হয়েছে। পড়তে হয়েছে। 3টে যে সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টের মধ্যে তোর সবথেকে স্ট্রংগেস্ট সাবজেক্ট কি? বায়ো। বায়ো? যেটা সবার স্ট্রং হয় আমার ওটাই। না, সবার স্ট্রং বায়ো হয় না, বায়োতে অনেকে কম নাম্বার পায়। বায়োর জন্য অনেকে নিজে চান্স হয় না, মানে বায়ো ভালো ভেবে 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 গিয়ে আলটিমেটলি 270-280 বায়োতে পায়। হয়তো ফিজিক্স কেমিস্ট্রিতে 140-140 পায়, কিন্তু বায়োতে আলটিমেটলি 270-280 পেয়ে আউট অফ কম্পিটিশন হয়ে যায়। তো বায়ো স্ট্রং। তো মানে বায়োলজি বেশি পড়তিস নাকি বায়ো এমনি স্ট্রং হয়ে গেছে? বুঝতে পারতাম, আর বেশি পড়তাম না, হুম। জাস্ট ক্লাস করতাম, ক্লাসের নোটস আর এনসিইআরটি, এর বাইরে কিছু না। এর বাইরে কিছু করতিস না। আচ্ছা, যেহেতু তুই বায়ো স্ট্রং বললি, আমার ক্লাস তো তুই করেছিস, তো আমার ক্লাসে তো নোট অ্যাকচুয়ালি তুই লিখেছিস কখনো? মানে কত পাতার হতো, কত পাতার হয় রে? এক পাতার মধ্যে হয়ে যেত। মানে এক পাতায় কি একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়? ছি 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 ছি। আমাকে একদিন মজাদি সত্য একজন এসে খাতা দেখালো, আমি দেখলাম হাফ পাতাতে পুরো 11-12 শেষ। আমি বললাম কি করেছে, হাফ খাতা পুরো 11-12 শেষ? আমি বললাম এটা কি? বলো স্যার এইটুকুই আপনি পড়িয়েছেন সারা বছরে, আমি কি করব? তা আমি অবাক। তো এবার আমার বক্তব্য যে ওইটুকুতে কি হয়ে যায়? হ্যাঁ, একদম পুরো মানে ওইটুকু ওটাতেই পুরোটা কভার হয়ে যায়। আমি নিজেও খুঁজে পাইনি কি করে এক পাতায় আমার পুরোটা হয়ে গেল, কিন্তু তারপর পড়ে দেখলাম যে না, পুরোটাই তো লেখা আছে। আমি এত মোটা একটা খাতা কিনেছিলাম জুলজির জন্য, সেটা মনে হয় গোটা 10-20 পাতা। না, এটা তুমি বেশি কমিয়ে বলছি, 20 পাতাতে শেষ হয়ে যায়? সত্যি বড় খাতা, মোটা খাতার ওরকমই হয়েছে। কি বলছিস, বুঝতেও পারছি না এটা। খাতার পেছন দিকে আমি আবার বোর্ডসে PYQ করেছিলাম, মানে পুরো খাতাটাই প্রায় ছিল। বুঝলাম। তুই তো উচ্চ মাধ্যমিকে 450 পেয়েছিস। হ্যাঁ, তো আমাকে তুই একটা বল, এটা অনেকের প্রশ্ন, তোর টেস্ট পরীক্ষা কখন হয়েছিল? ডিসেম্বরে। ডিসেম্বর। আমাকে তুই একটু বল, এই 12-এ ওঠার পরে এই বোর্ডস, মানে বোর্ডসদের জন্য তোকে ক্লাস 12 পড়তে হবে, আবার নিটের জন্য তোকে 11 রিভাইজ করতে হবে, মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অবধি ছেড়ে দে। তারপরে তুই কি করলি যাতে তুই বোর্ডস আর নিট দুটোকে ম্যানেজ করলি, কিভাবে করলি? মানে তোর কি স্ট্র্যাটেজি ছিল? মানে তুই কবে 12টা পড়লি, কোন সময় আবার 11টা রিভাইজ করলি, এই টাইম লাইনটা তুই যদি একটু বলিস। আমি প্রথমে 11-এ আমি প্রথম থেকে শুরু করেছিলাম ভালোভাবে, 2 থেকে 3 মাস মতো রেগুলার ক্লাস করতাম। তারপর তখন তো প্রথম দিকে ইজি চ্যাপ্টারগুলো হচ্ছিল, আর একটু বেশি সময় নিয়েও পড়ানো হচ্ছিল।
তার জন্য কোনো টেনশন হয়নি। যে তারপর আস্তে আস্তে যখন Speed বাড়ে। বাড়লো, স্পিডও বাড়লো, আর সেগুলোর মধ্যে মধ্যে কনসেপ্টও বাড়লো, তখন আস্তে আস্তে আর এনার্জি চলে গেছিলো ক্লাস করার। দিয়ে 11-এ তারপরে আমি আস্তে আস্তে ক্লাস করার সংখ্যাটা কমিয়ে দিয়েছিলাম। ফাঁকি মারতে শুরু করলি তারপরে? হ্যাঁ। তারপরে দিয়ে আস্তে আস্তে করে লাস্টে যখন 11-এর পরীক্ষা হবে, তার ঠিক কিছুটা আগে, 1-2 মাস আগে মতো এসে মনে হচ্ছে আমি তো 11-এর লাস্টের দিকটা বললাম না, সিলেবাসটাও ঠিক মতো ভাবে কভার হয়নি, তাহলে 11-এর পরীক্ষাটা আমি কি করব? হুম রিটেটটা না হয় পরে আরো 1 বছর হুম। সময় আছে, সেটা ম্যানেজ করা যাবে, 11-এর পরীক্ষাটা কি করব? তখন ওই 1 মাস আমি ওপর করে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে ওগুলোও করে নিয়েছিলাম, আর ভাগ্য ভালো ছিল, পরীক্ষাগুলো 11 ছেড়ে দে, 11 পুরো। তারপর 12-এ কি করলি? 12-এর প্রথম থেকে তো 11-এও যে ফাঁকিটা দিয়েছিলাম, হুম। তো ওইটা আমার তোর মনে হলো যে ভুল হয়ে গেছে? একদম খুব ভুল হয়ে গেছে, সিরিয়াসলি নিইনি 11টাকে। আচ্ছা। তখন 12-এ বুঝলাম যে একদম ক্লাস ছাড়া কিছুতেই যাবে না। 12-এর ফার্স্ট দিন থেকে আমি রেগুলার ক্লাস করতাম, লাইভ ক্লাস করতাম। হুম। ক্লাসের সময় নোটস নিতাম না, পরে লিখে নিতাম। ওটা করতাম রেগুলার। তারপর কয়েক মাস পর ফিনিক্স ব্যাচটা স্টার্ট হয়। সেখানে 11টা আমরা দিতাম। 11টা সেখান থেকে রিভিশন করব। হুম। আমার প্রথম দিকের গুলো তো ভালোভাবে হওয়াই ছিল, ওটা জাস্ট একবার করে দেখে নিলেই রিভিশন হয়ে যাবে। তখন 11টা আমি ওখান থেকেও রিভিশন স্টার্ট করি। হুম। 12টা যেমন চলছিল চলতে থাকে, যখন একটু ফ্রি টাইম পাচ্ছিলাম 1-2 ঘন্টা মতো, তখন 11টা রিভিশন দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে 11-এর সেই টপিকগুলো পৌঁছে গেলাম যেগুলো আমি আগের বছরও করিনি। হুম। তখন প্রায় টেস্টের টাইম হয়ে হয়ে এসেছে, এসছে। তো সেগুলো আমি ফিনিক্স থেকেও করা ছেড়ে দিলাম। মানে 11টা তো ফাঁকাই ব্যাকলগই রয়ে গেল। পেছন দিকটা। মানে ওটা না, না, ওটা ওটা এখনো ব্যাকলগ? backlog রয়ে গেছে। আচ্ছা। দিয়ে তারপর 12টা 12 ভালোভাবে করলাম, কভার করে টেস্টটা দিলাম। টেস্টটা দেওয়ার পর তখন ভাবলাম যে এখন 2 মাস আর সময় আছে এইচএস এর আগে, বোর্ডসের জন্য স্পেশাল কিছু করার দরকার নেই, জাস্ট পিওয়াই গুলো দেখে নিলাম। ওগুলো করে নিলাম, বোর্ডস কভার হলো। তারপর 2 মাস রইলো, মার্চ আর এপ্রিল। মানে আফটার বোর্ডস? হ্যাঁ, এইচএস এর পর। এইচএস এর পর যে মার্চ মাসটা রয়েছিল, ওই পুরো মার্চ মাসে আমি 11-এর পেছন দিকটা কভার করেছিলাম। আচ্ছা, সেটা কিভাবে করলি? কিউআরপি ভিডিও দেখেছিলাম, আচ্ছা। ক্লাসে যে সমস্ত এমসিকিউ আপনারা করিয়েছিলেন, স্যার যেগুলো করিয়েছিলেন সেগুলো সমস্তগুলো করেছিলাম। হুম। কোনটায় কি কনসেপ্ট লাগছে, কি সমস্ত জিনিস, ওগুলো সব লিখে লিখে রেখেছিলাম যে এরকম কোশ্চেন এলে এরকম ভাবে কনসেপ্ট লাগিয়ে করতে হয়। এরকম ভাবে পেছনের দিকে 11-এর প্রত্যেকটা চ্যাপ্টার কভার করেছিলাম, প্রতিটা সাবজেক্ট। বুঝলাম। মানে আমি যেটা বুঝলাম, তুই বোর্ডস এর আগে 12টা পড়েছিলিস, হ্যাঁ, একটু যেই বোর্ড শেষ হলো তারপর তুই আবার 11-এ সুইচ করে গেলি। 12টা আমি আর পড়িনি তখন, 12 আমার খুব ভালোভাবে রেডি ছিল। মানে তুই 11-এই তোর ফাঁকিবাজিটা ছিল, যেটাকে তুই ক্লিয়ার করলি এসে 12-এর 12-এর পর। মানে এইচএস এর পরে। এবার আমি একটা কথা বলে দিই, ওর সময় এইচএস এর সময় কিন্তু টাইম ছিল, তোদের এইচএসটা মানে একটু আগে শেষ হয়ে গেছিল না ওদের? এবছর এইচএসটা ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছিল তোদের এইচএস, এবার কিন্তু এইচএস মার্চেই শেষ হবে, সো টাইম কমই। তো কেউ যদি ভাবে আমি একদম 11 ফাঁকিবাজ, যদি কারোর ফাঁকি থাকে তাহলে সেটা এখনই সে রিকভার করে নিক, কারণ পরীক্ষার পরে কিন্তু খুব একটা টাইম পাওয়া যাবে না। তো সেটা আমি বুঝলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে তোর মক টেস্টে কিরকম নম্বর আসতো? ভালো নম্বর আসতো না। আমার ওই ফার্স্ট মক টেস্টে 500 এসেছিল, তারপর আস্তে আস্তে কমতে থাকে। তারপর ফাঁকিও দিতে শুরু করলি, তারপর 12-এ উঠে যখন তুই সিরিয়াস হলি 12-এও ফার্স্টে 500 এসেছিল, তারপর আবার কমতে তারপর আস্তে আস্তে কমতে থাকে, 450, 400, কমে কমে 300ও হয়েছিল। সেগুলোতে তুই পরীক্ষা দেওয়া বন্ধ করিসনি? না, আমি রোজ মানে প্রত্যেকটা পরীক্ষা পরীক্ষা দিতাম, দিতিস? যতই কম আসুক, 200 আসুক, 300 আসুক, পরীক্ষাটা আমি দিতাম। আর তোর এটাতে মন খারাপ হতো না নাকি পাত্তা দিতিস না হতো? না, আমি এটা ভাবতাম যে এখানের কোশ্চেন গুলো প্রচন্ড টাফ হয় বলে আমি হয়তো পাচ্ছি আচ্ছা, না। তারপরে? দিয়ে তারপর আস্তে আস্তে স্কোর খুব একটা ইনক্রিজ হয়নি, তবে যখন পরে অফলাইন মক টেস্ট গুলো দিতে শুরু করলাম বাড়িতে বের করে, তখন আস্তে আস্তে যখন বাড়তে থাকলো, তখন একটু একটু বাড়তে থাকলো। আমাদের যে অফলাইন পরীক্ষা সেটাতে তুই কত পেয়েছিলিস? 407 পরীক্ষার 1 মাস আগে? পরীক্ষার 1 মাস আগে। তো তখন তুই কি ভাবলি 407 পেয়ে? আমি একটা কথা সবাইকে বলি, যে যারা 400, 450, 500 পাচ্ছে, এরকম নম্বর পেলে আলটিমেটলি নিটে চান্স পাওয়া যাবে না। কিন্তু তার একটা জলজান্ত ব্যতিক্রম সামনে বসে আছে, যে সারা জীবন 400 পেয়ে গেছে, কিন্তু এইটা ভুলও প্রমাণ করেছি। কিন্তু এটা শুনে আবার তোরা বেশি উত্তেজিত হয়ে যাস না, কারণ ও ব্যতিক্রম, এটাই ভাব। নিজেকেও ভাবিস না যে আমি 300 পেতে পেতে 650 পেয়ে যাব। তো আমার বক্তব্য হচ্ছে যে তোর যে এই 408 পেলি পরীক্ষার 1 মাস, আমার মনে হয় 7 তারিখ আমাদের পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসের, আর নিট মনে হয় মে মাসের কত তারিখ ছিল, 4-5 তারিখ। তো মাঝে 30 দিন, এই 30 দিন কি করলি যাতে তোর 408 থেকে 600 টপকে, 600 ব্যারিয়ার টপকে তোর নাম্বারটা এগিয়ে গেল? কি করলি তুই এর মাঝে?
এর এক্সাম দিয়ে যাওয়ার পর থেকে আমি যেরকম আপনি বলেছিলেন অফলাইন টেস্ট দিতে বাড়িতে বসে 2টো থেকে 5টা পর্যন্ত, ওএমআর টাইম দেখে একদম ওরকম ভাবে বসে আমি রেগুলার ওটা দিতাম যেগুলো প্রত্যেক দিন? প্রত্যেক দিন আচ্ছা, ওটা দিতাম। তারপর সেটা চেক করতাম বাড়িতে বসে, কি ভুল হলো? কোনগুলো ভুল হলো, কোনগুলো পারলাম না, সেগুলো সব দেখতাম। তারপর যেগুলো ভুল হলো সেগুলো কোথায় ভুল হলো সেটা দেখতাম, যেগুলো পারলাম না সেটার কনসেপ্টটা দেখতাম, যদি না বুঝতে পারতাম ডাউট গ্রুপে জিজ্ঞাসা করতাম। এভাবে হতে হতে পরের দিন আবার দুপুর দুটো চলে আসতো, হ্যাঁ, আবার পরীক্ষা দিতে দিনটা আমার কভার হয়ে যেত, আর কিছু করার টাইম হতো আবার পরের দিন দুপুর পরের দুটো। দিন দুপুর চলে আসতো। এবং যখন ওগুলো যেগুলো ভুল হয়ে ওগুলো তুই এনসিআরটি থেকে রিভাইজ করে নিতিস যেগুলো? রেগুলার। আচ্ছা, এটা হয়ে গেল। এবং এই যে তো 408 পেলি, ওখানে মানে মেইনলি কোন সাবজেক্টটা তোর যেটার জন্য তুই নাম্বারটা এত কম ছিল? কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে তুই কত পেয়েছিলিস, মানে কত পেতিস তুই মোটামুটি? ওই 90 মতো, 70, 80, 90? 80, 90, হ্যাঁ ওরকম। সেখান থেকে আলটিমেটলি নিটে গিয়ে তুই কত পেলি কেমিস্ট্রিতে? 160 প্লাস। 160। তো এইটা এবং এইটা তো লাস্ট এই কয়েকদিনে ইমপ্রুভড হয়েছে এই কেমিস্ট্রি, সেটা কিভাবে হলো? কেমিস্ট্রিতে আমি প্রথম থেকে কোনোদিনই এনসিআরটি পড়িনি। হুম আর এটা আছে কেমিস্ট্রি এনসিআরটি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আছে, কেমিস্ট্রি এনসিআরটি পড়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি কেমিস্ট্রি এনসিআরটি পড়িনি। হুম প্রথমে আমার মনে হয়নি কেমিস্ট্রি এনসিআরটিটা পড়া দরকার আছে। 11টা তো পড়িই নি, 12ও প্রথম দিকে পড়তাম না। তারপর প্রথম দিকে তো এমনিতেও ফিজিক্যালের পার্ট ছিল, ঠিক। সেটা কেমিস্ট্রিতে এনসিআরটিটা অতটাও দরকার ছিল না। তারপর যখন ইনঅর্গানিকটা এলো, ইনঅর্গানিকটা আমার খুব টেনশন লাগতো, ওটা আমার একদম পছন্দ নয়। তারপর আস্তে আস্তে অর্গানিকটা, এগুলো তো বুঝতে পারলাম আমাকে এনসিআরটিটা একটু পড়তে হবে, কিন্তু তাও রেগুলার পড়তাম না, সব পড়তাম না। আস্তে আস্তে একটু একটু এনসিআরটি পড়তাম, কিছু কিছু কনসেপ্ট যখন বুঝতে পারতাম না সেটা এনসিআরটি পড়লেও ক্লিয়ার হয়ে যেত, এরকম করে করে এনসিআরটিটা পড়ি হুম লাস্টের দিকে। আর অর্গানিকটা তো সমীর স্যারের ক্লাস দেখে আমার পুরো বেসিক ক্লিয়ার হয়ে গেছিল, অর্গানিকে কোনো সমস্যা হয়নি। আস্তে আস্তে তারপর রিভিশনটা দিয়েছিলাম, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস খুব বেশি একটা করা হয়নি কেমিস্ট্রিতে, যার জন্য আমার প্রথম দিকে। তবে শেষ 1 মাসে কি হলো কেমিস্ট্রি যার জন্য তোর এতটা ইমপ্রুভ হয়ে গেল কেমিস্ট্রি? কেমিস্ট্রিতে শ্রেয়সী ম্যাম কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিয়েছিলেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসে। আমি সেই টপিকগুলোকে আবার একবার ভালোভাবে রিভিশন দিয়েছিলাম এবং ওগুলোকে হাইলাইট করে রেখেছিলাম যে যখনই আমি রিভিশন দেবো ওই টপিকগুলোকে বেশি জোর দিয়ে রিভিশন দেবো। বুঝলাম। শ্রেয়সীকে আমি বলবো তোর সাথে একটা শুধু কেমিস্ট্রি নিয়ে একটা কনভারসেশন করতে, যেখানে তুই কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রি সবার দুর্বলতার জায়গা হয়, কেমিস্ট্রি ম্যাক্সিমাম ছেলেমেয়ের যার জন্য চান্স পায় না। যাই হোক, সেটা নিয়ে কথা বলবো। তো সেটা নিয়ে শ্রেয়সী কথা বলবে। আমার বক্তব্য হচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে যাবি, তুই ঝাড়গ্রামে পড়লি না, মেদিনীপুরও তোর বাড়ি থেকে 1 ঘন্টা দূরে বলছিস, তবুও তুই বলছিস বাড়ি থাকবি না, এটার কি কারণ? বাড়িতে থাকবো না, আমাকে বাড়ি থেকেই সবাই বলছে যে তুই চাইছিস না? না, ঝাড়গ্রামটা তুই বেরোতে চাইছিস। আমি প্রথম থেকে একদম ছোট থেকে বাড়িতে থাকি, বাড়ি থেকে কোনোদিনও বেরোইনি। এবারে তুই পেয়েছিস, সুযোগটা পেয়েছিস একটু। সুযোগ পেয়েছি বলতে এমন নয় যে বাড়ি থেকে বাইরে খুব ভালো লাগবে, কিন্তু একটু এক্সপিরিয়েন্স হবে যে বাইরে থাকলেও কিরকম লাগে, সবার সঙ্গে থাকা আলাদা। এই যে তুই এমবিবিএস করতে যাবি, চাপ লাগছে কোনো, বা নাকি এক্সাইটেড তুই পুরোটা, নাকি? চাপ লাগছে, এখন ভীষণ এক্সাইটেড। ভীষণ এক্সাইটেড। চাপটা পরে লাগবে, চাপটা পরে লাগবে। আমি জানি পরে চাপ লাগবে, তো এখনো চাপ নিচ্ছি না। তো তোর কি মনে হচ্ছে, তুই গিয়ে কি পড়াশুনো করবি, নাকি পড়াশুনো ছাড়া যেগুলো কলেজে যেগুলো হয় পলিটিক্স, তোকে দেখে কিন্তু একদম পলিটিক্যাল ফিগার টাইপের যে গিয়েই একদম ইউনিয়নে ঢুকবে, একটু গিয়ে একটু মানে এত জোরে তুই কথা বলিস, এত একটা হাইপ, মানে পিচ তোর ভালো, অ্যাড্রেস করবি, গিয়ে একদম বলবি যে এই আমাদের ফেস্ট হচ্ছে, এই হচ্ছে। কি করবি? আমার তো তোকে দেখে সেটাই মনে হচ্ছে যে তুই একটু লিডার টাইপের ব্যাপার আছে তোর মধ্যে, লিডারশিপ ব্যাপার আছে তোর মধ্যে। আমি কোনো না, ওরকম কোনো ব্যাপার নেই। নেই? না। ছোটবেলা থেকে পড়াশোনা ছাড়া আর কিছু করেছিস তুই? নাচ শিখেছি, ড্রয়িং শিখেছি। শিখতিস শুধু? হ্যাঁ। সেগুলোকে করতিস না এমনিতে কোথাও? করেছি, আমি ড্রয়িং করেছিলাম। আমাদের স্কুলে একটা ম্যাডাম, মানে উনি করতেন জাপানি পেন্টিং বলে একটা হয় যেটা জাপানে পাঠানো হয়, তো ওটা আমি দিয়েছিলাম, তো ওখান থেকে আমি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বুঝলাম। জাপান থেকে। বাড়িতে তুই প্রথম ডাক্তার? হ্যাঁ। প্রথম ডাক্তার। তো মা বাবার কি বক্তব্য এই যে তুই এখন ডাক্তার হয়ে গেলি, ডক্টর ঈশিতা পাত্র, এটা ভেবে কেমন লাগছে? ভেবে তো ভীষণ ভালো লাগে। মা বাবা কি বলছে? মা বাবাও ভীষণ হ্যাপি। খুশি? হ্যাঁ, খুব।
কোনো টেনশন হতে হয়নি, এইচএস দিয়ে দিয়ে একদম ঢুকে গেছিস, কোনো হেডেক নেই, টেনশন নেই। মা বাবাও তাহলে খুব খুশি। বুঝলাম। মা বাবা আমাকে সবসময় বলতো যে পর যখন আমার একটু মানে পড়তে ইচ্ছে করতো না বা আমি পড়তাম না, তখন বলতো পড়, না পড়লে কিভাবে হবে, এরকম টার্গেটটা রাখতে হবে 650+ তবে গিয়ে 600 আসবে, এরকম সবসময় বলতে থাকতো, মোটিভেশন আর কি। বুঝলাম বুঝলাম। না খুব ভালো, খুবই ভালো। বই ফই কিনে দিই, যেমন অন্বেষার সাথে কথা বলছিলাম, অন্বেষা বললো বই কিনে পড়তে শুরু। অন্যেরা খুব পড়াকু স্টুডেন্ট, যাই হোক। না, আমি বই কিনিনি, পড়াও স্টার্ট করিনি। একদম কারেক্ট। একটু আনন্দ কর, একটু কম পড়াশুনো কর আপাতত। কারণ ডাক্তারিতে কিন্তু যতদিন তুই বেঁচে থাকবি, তোর মাথা চলবে, ততদিন অবধি তোকে পড়ে যেতে হবে, তোকে সবসময় আপগ্রেড করতে হবে। যদি তুই ডাক্তারির কোর ডাক্তারির মধ্যে থাকিস, ডাক্তারির মধ্যেও বিভিন্ন ভ্যারিয়েশন আছে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যদি কোর ডাক্তারিতে থাকিস তাহলে কিন্তু শেষ দিন অবধি পড়তে হবে। তাই এই দিনগুলো খুবই আনন্দের দিন আমার মনে হয়, যখন কোনো চাপ থাকে না। এমবিবিএস শুরু হয়, এমবিবিএস শুরু হলেই দেখবি আইটেম শুরু হবে, পার্ট, সেমিস্টার, বিভিন্ন রকমের পরীক্ষা, বিভিন্ন নামে ওরা মাঝে মাঝেই পরীক্ষা নেয়, কেন নেয় জানি না। প্রতি 1-2 সপ্তাহ অন্তর অন্তর বিভিন্ন নামে আইটেম নাম দেয়। এবার আইটেম বলতে আমরা যে ছেলে এই লোকে ভাবছে, সেটা কিন্তু তাদের ওই আইটেমও ওরাই মানে যারা পরীক্ষা দিতে যায় তারাই নাচে বেসিক্যালি, যারা কিছুই বলতে পারে না, কিছুই। প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর আইটেম হচ্ছে, তারপরে পার্ট, সেমিস্টার, এরকমভাবে। তারপরে যেটাকে আমরা বলি প্রফ, যেটা হচ্ছে চাপের পরীক্ষা। তো এরকম পরপর পরীক্ষা চলে, এবং এর পরীক্ষা চলতেই থাকবে, পরীক্ষা হতেই থাকবে, পরীক্ষার কোনো শেষ নেই। তুই কিছুদিন পরে বুঝতে পারবি যে পরীক্ষার গুরুত্ব তোর কাছে আস্তে আস্তে কমে গেছে, কারণ এত যখন বেশি পরীক্ষা হয় তখন তখন আর কোনো গুরুত্ব, দিচ্ছি, যাচ্ছি, বসবো, লিখেই দেবো কিছু না কিছু, কিছু না কিছু তো লিখেই দেবো। যে কোনো ওষুধের সাইড এফেক্ট জিজ্ঞাসা করলে তুই দেখবি কিছুদিন পরে পড়বি, এখনো তুই জানিস না এটা কিছু। যে কোনো ওষুধের সাইড এফেক্টে আমরা বলি নজিয়া, ভমিটিং, যে কোনো ওষুধের সাইড এফেক্ট। তো যে কোনো ওষুধের সাইড এফেক্টে লোকে গিয়ে বলে কিছু না বললে ওটা লিখে দেবো নজিয়া, ভমিটিং। এবার একজনকে জিজ্ঞাসা করেছে যে এটার সাইড এফেক্ট কি, মানে যে ওষুধ বমি কমায় সেই ওষুধের সাইড এফেক্ট কি জিজ্ঞাসা, সেটাতেও বলেছে ভমিটিং। তো কারণ আর কিছু জানেই না তার বাইরে, সবেতেই নজিয়া, কিছু লিখে দেবো, এই জ্বর হচ্ছে, এই হচ্ছে। তো একদম পরীক্ষা উইল বি ভেরি নর্মাল জিনিস, বাট এই টাইমে কোনো পরীক্ষা নেই, কোনো হেডেক নেই। এই সময়টা আনন্দ কর, এই সময়টাতে যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় ঘুরতে যা, চিল কর, মজা কর। তোর বন্ধু বান্ধব আছে নাকি বাড়িতেই তুই থাকিস জায়গায়? সে বন্ধু বান্ধব বাড়ানোর জন্য তুই মনে হয় একটু হোস্টেল লাইফ চাইছিস, বা হোস্টেলে তো তুই থাকবি না বলছিস, হোস্টেল তুই পাবি না বলছিস। বুঝলাম। দেখ, আমার মনে হয় যে তোর যে ভবিষ্যৎ জীবন সেটা খুব সুন্দর হোক, ভালো ডাক্তার হ, তোর জীবনে যা যা শখ আহ্লাদ সব কিছু পূরণ হোক, এবং আরও তুই বাংলার এই যে যে সমস্ত ছেলেমেয়েরা গ্রামে থাকে বা যারা বাংলা মিডিয়ামে পড়ে, যারা ভাবে যে বোধহয় নিট বোর্ড একসাথে হবে না বা কি হবে না হবে, আমার মনে হয় তুই তাদের একটা ভালো এক্সাম্পল যে হ্যাঁ সব কিছুই সম্ভব। এবং এত চাপেরও ব্যাপার না। নিট পরীক্ষাটাকে তুই ওভারঅল কিরম অ্যাসেস করিস, এটা কি খুব কঠিন পরীক্ষা? একদম ইজি হবে, কিছু কিছু জিনিস করে যেতে হবে। আর যেটা আমার মতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি কেউ না রাখতে পারে তার কিছু হবে না। বুঝলাম। আর তুই কিছু বলতে চাস? আর সেরকম কিছু বলার মতো নেই, তবে একটা জিনিস বলবো যে এইচএস আর নিটটাকে আলাদাভাবে ভাবার কোনো দরকার নেই। একই জিনিস একই রকম ভাবে ভাবলে বেশি ইজি লাগবে। আমি যেমন একই রকম ভাবে ভেবেছি, আলাদাভাবে এইচএস এর কোনোদিনও ভাবিনি আলাদাভাবে, তাই আমার খুব ইজি লেগেছে। থ্যাংক ইউ ঐশিতা। আজকের এই ভিডিও এই অবধি। অনেক কথা বললাম, আমরা মনে হয় অনেকটা টেকনিক্যাল কথা বললাম, যেটা অনেক যারা এই বছর 11-12 পড়ে তাদের অনেকের কাজে লাগবে, বিশেষত যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা অনেক চিন্তা করছে কিভাবে নিট বোর্ড এইগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে অ্যান্ড অল। তো অনেক কিছু ঈশিতা বললো আজকে, যেগুলো আমার মনে হয় কাজে লাগবে। আজকের ভিডিও এই অবধি। যারা নিট দিতে চায় তাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমার, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকে, সেটাতে জয়েন করতে পারে কেউ চাইলে। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করা যায় পুজো সবার ভালো কেটেছে। তবে পুজো যেহেতু মিটে গেছে এখন, তাই আগামী দিনগুলোতে আমি চাইবো যে তোরা এবার একটু পড়াশোনায় ফের, আর কয়েকদিন পরে নিট, একটু পড়াশোনা কর, যাতে পরের পুজোতে নামের আগে ডাক্তার কথাটা থাকে। আজকের ভিডিও এই অবধি।